আমি তোমাদের গতদিন টেন্সের প্রাথমিক পর্যায়গুলো আলোচনা করেছি, আইডেন্টিফিকেশন দেখাইছি লম্ব সূত্রের মাধ্যমে। ক্লাসটা দেখে আসবা। এখন আমি পার্ট পার্ট টোটাল 12টা টেন্সের ক্লাস নিব। ইনডিফিনিট 3টা আলাদা আলাদা করাবো, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার। তো আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এ টু জেড আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট মানে বুঝি বর্তমান, প্রেজেন্ট মানে বুঝি বর্তমান, আর টেন্স মানে তো আলোচনা করেছি। এখন আমাদের এখানে ভাইটাল শব্দ হচ্ছে ইনডিফিনাইট। আমরা জানি ডিফিনাইট মানে নির্দিষ্ট, ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। জাস্ট এটুকু আমরা বুঝলাম, ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট। এখন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে সাধারণ বর্তমান কাল বা নিত্যবৃত্ত বর্তমান কাল বা অনির্দিষ্ট সাধারণ বর্তমান কাল। এখন আমাদের বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আজকে এই ক্লাসের মানে এই টেন্সের এ টু জেড আলোচনা করব। এখন আমরা যেটুকু বলবো, লম্ব নিয়ে আলোচনা করছি গতদিন। লম্ব বাদে যা কিছু থাকে সব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লম্ব বাদে যেমন করি, করো, ধরি, ধরো, পড়ি, পড়ো, খাই, খাও ইত্যাদি, যেগুলো সচরাচর ঘটে, যেগুলো সচরাচর ঘটে সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আলোচনা করেছি যে প্রতিটা টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, আর বলেছি কোন পার্টটা পরিবর্তন হবে, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। তাহলে আমরা 3টা ফিক্সড পার্ট পাচ্ছি, সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন। আমাদের এই টেন্সের ক্ষেত্রে কি বসবে, ভার্বের ভি অন। ভার্বের কোন ফর্ম হবে, ভি অন। আবার কিছু কিছু ক্ষেত্রে এস হবে, ইএস হবে। তাহলে কোন ভার্বের ভি অন বলতে বোঝায় কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম বোঝায়, প্রেজেন্ট ফর্ম। ভার্বের ফর্ম আমরা জানি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এটাকে আমরা জানি ভি ওয়ান হিসাবে, এটাকে জানি ভি টু হিসাবে, আর পাস্ট পার্টিসিপল তো ভি থ্রি হিসাবে জানি, ভি থ্রি। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। তাহলে কি পেলাম, রাইট, রোট, রিটেন। তারপর ধরে নাও ইট, অ্যাট, ইটেন, ইট অ্যাট ইটেন। আমাদের এই টেন্সে শুধু ব্যবহার হবে এই ভার্বের ভিয়ন বা প্রেজেন্ট ফর্ম। এই অংশগুলো শুধু ব্যবহার হবে, এই ফর্মগুলোই। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এই 3টা জিনিস ফিক্সড থাকে, কোনটা, সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন। এই 3টা জিনিস সারা জীবন সকল টেন্সের ক্ষেত্রে ফিক্সড, এগুলো নো চেঞ্জ, ফিক্সড, সারা জীবন ফিক্সড থাকবে, শুধু ভার্বের অংশটুকু পরিবর্তন হবে। এখন আমাদের গঠনটা কি, সাবজেক্ট, ভার্বের ভিয়ন, অবজেক্ট, এক্সটেনশন। সাপোজ আমি একটা উদাহরণ নিচ্ছি, সে নদীতে মাছ ধরে, সে নদীতে মাছ ধরে, সে নদীতে মাছ ধরে। এখন আমরা পদটাকে একটু ভাঙলাম, সে সাবজেক্ট, ধরে ভার্ব, মাছটা কি অবজেক্ট, নদীতে কি এক্সটেনশন। এখন আমরা এটাকে যোগ দিলাম, সে প্লাস ধরে প্লাস মাছ প্লাস নদীতে। তাহলে কি হলো, হি, ধরার ইংলিশ কি ক্যাচ, সিএটি সিএইচ, ক্যাচ। মাছের ইংলিশ হলো ফিশ। হি ক্যাচ ফিশ নদীতে, হি ক্যাচ ফিশ ইন দা রিভার। ক্লিয়ার, হি ক্যাচ ফিশ ইন দা রিভার। কিন্তু আমাদের এখানে একটু চেঞ্জ হবে, ভার্বের ভিয়ন ঠিক আছে, এই জায়গাটা চেঞ্জ হবে ক্যাচের জায়গায়। সাপোজ আমি একটু ক্লিয়ার করি, আরেকটা উদাহরণ, তুমি নদীতে
মাছ ধরো। তুমি নদীতে মাছ ধরো সাপোজ, তাহলে তুমি প্লাস ধরো প্লাস মাছ প্লাস নদীতে, ইউ ক্যাচ ফিশ ইন দা রিভার। এখন আমাদের এখানে একটু প্রবলেম আছে যে আমরা প্রেজেন্ট টেন্সের কাছে ভার্বের ভিয়ন ঠিকই আছে, ভার্বের ভিয়ন ঠিকই আছে, কিন্তু ভার্বের ভিয়নের সাথে অ্যাডিশনাল হিসাবে এস বা ইএস বসবে, এখন একটু কোশ্চেন, কোথায় হবে এস আর কোথায় হবে ইএস? আমরা একটু জিনিস আগে ক্লিয়ার হই। এস বাই এস, এখন একটা বিষয় হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আই কমা উই কমা ইউ বাদে, আই উই ইউ বাদে, কি আই উই ইউ বাদে যা কিছু থাকবে সব হবে থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি সি, সকল নাম, ক্লিয়ার? সকল নাম যদি এগুলো পাওয়া যায় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে আমরা প্রথম শর্তটা পাচ্ছি কি এস বা ইএস। যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাই তাহলে আই উই ইউ বাদে যদি সাবজেক্টটা পাই থার্ড পারসন সিঙ্গুলার, তখন এস বা ইএস হবে। কোথায় হবে এস আর কোথায় হবে ইএস একটু ক্লিয়ার করি আমরা। যদি ভার্বের শেষে এস ডবল এস এস এইচ সি এইচ এক্স জেড তাহলে হবে ইএস, ক্লিয়ার? এটা হবে ইএস, যেমন ও এস এস এইচ সি এইচ এক্স জেড ও থাকে তাহলে হবে কি ইএস, এগুলো থাকলে হবে কি ইএস। যেমন সাপোজ গো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না ভাই কি হবে গোজ। যেমন টিচ কি হবে টিচেস, TSCH ইএস, ক্লিয়ার? এগুলোর ক্ষেত্রে বাদ বাকি অন্য ক্ষেত্রে কি হবে এস, এগুলোর ক্ষেত্রে হবে ইএস, বাদ বাকি অন্য ক্ষেত্রে যেমন মনে করে রাইট WRITE, এখানে শুধু হবে কি রাইট WRITE, ই আছে শুধু এস হবে, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি হবে সিএইচ আছে তাহলে কি হবে ইএস হবে, সিএইচ আছে তাহলে কি হবে ইএস হবে, ই এস, ক্লিয়ার হলো ইএস। তাহলে আমাদের এখানে হলো কি যে যদি প্রেজেন্ট ইনফিনিটিভ হয় তাহলে আমরা একটা অংশ শুধু পরিবর্তন পাচ্ছি, শুধু ভার্বের অংশটা। কোন অংশটা? ভার্বের অংশটা। বাকিটা যে কোনো টেন্সে এই বাকি অংশগুলো ঠিক থাকে, ক্লিয়ার? বাকি অংশগুলো ঠিক থাকে। তাহলে যে কোনো যদি আমরা অনুবাদ করতে যাই তাহলে এই প্রসেস ফলো করব, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন যোগ দিলাম, একটা পর্ব গেল। যদি আমরা নেগেটিভ পাই তাহলে কি করব? নেগেটিভ, এটাতে অ্যাসার্টিভের ক্ষেত্রে গেলাম। নেগেটিভ যদি হয় সাবজেক্ট ডো নট বা ডাজ নট, ভার্বের ভিয়ন কারণ এস বাই এস যুক্ত হয়ে গেছে ওখানে প্রেজেন্ট ফর্ম হবে। অ্যাসার্টিভের ক্ষেত্রে যেটা করলাম, যদি আমরা নেগেটিভের ক্ষেত্রে পাই, কিসের ক্ষেত্রে? নেগেটিভ, সাবজেক্টের পর ডাজ নট বা ডু নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট এক্সটেনশন নেগেটিভের ক্ষেত্রে। আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ডাজ বা ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বলতে ভার্বের ভিয়ন অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর যদি ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে হয় তাহলে ডাজেন্ট, ডন্ট, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন। এটার ক্ষেত্রে কিছু একটু ব্যতিক্রম আছে, ওটা আমি আলোচনা করব না, আমি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই। এই উদাহরণটা দিয়ে আমি আবার আলোচনা করি। সে নদীতে মাছ ধরে না,
সে নদীতে মাছ ধরে না। ক্লিয়ার? আমি এটা এই গঠনে নিয়ে যাব, এই গঠনে। এটা তো আমার বেস গঠন এটাতে আমি নিয়ে যাব। তাহলে কি হলো? সে প্লাস ধরে না প্লাস মাছ প্লাস নদীতে। ক্লিয়ার? এখন আমি বলেছি সাবজেক্ট থার্ড পারসন হলে ডাজ নট, আর বাকি সকল ক্ষেত্রে ডু নট। থার্ড পারসন মানে বুঝেছি আই উই ইউ বাদে। তাহলে সে ধরে না, হি ডাজ নট। ক্লিয়ার? যখনই আমরা নট পেয়ে যাবো, এখানে ডাজ পেয়ে যাবো, তখন এই ফর্মটা কি প্রেজেন্ট হবে পরেরটা। তাহলে ডাজ নট এর পর প্রেজেন্ট হবে। ধরে নিস কি ক্যাচ ফিশ রিভার ইন দা রিভার। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? এখানে ডাজ নট পেয়েছি। কি পেয়েছি আমরা? ডাজ নট পেয়েছি। কি পেয়েছি আমরা? ডাজ নট পেয়েছি। ক্লিয়ার? এখন ধরে নাও আমি একই উদাহরণ দেবো হচ্ছে যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। যেমন তুমি নদীতে মাছ ধরো না। আমি বানানোর বিষয়টাতে যাচ্ছি না। তুমি নদীতে মাছ ধরো না। তুমি প্লাস ধরো না প্লাস মাছ প্লাস নদীতে। ক্লিয়ার? তাহলে এটা কোন পারসন? থার্ড পারসন নয়। তাহলে ইউ কি হবে? ডু নট, যেটাকে আমরা শর্ট ফর্মে ডন বলি। ইউ ডু নট ক্যাচ ফিশ ইন দা রিভার। ক্লিয়ার? তাহলে কি হলো? এখানে ডু নট হলো। তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে এ অংশটুকু, এ ডাজ নট বা ডাজেন্ট বা ডন্ট। বাকি অংশ সব ঠিক থাকছে, তাহলে এটা নেগেটিভের ক্ষেত্রে গেল। ক্লিয়ার? যদি আমরা ইন্টারোগেটিভে যাই, তাহলে একটা বিষয় কি, আমরা ইন্টারোগেটিভে যদি যাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন বসবে, সামনে কি হবে? ডু বা ডাজ বসবে, আর শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। এটারও ক্ষেত্রে হবে প্রশ্নবোধক চিহ্ন। এটারও ক্ষেত্রে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। আমি দুটো উদাহরণ দিই। সে কি নদীতে মাছ ধরে? আমি করলাম কি, সে কি নদীতে মাছ ধরে। তুমি কি নদীতে মাছ ধরো? এটার ক্ষেত্রে আমরা করব কি, আমার যে প্রসেস সেটা আমি ব্যবহার করছি। সে কি নদীতে মাছ ধরে, এখানে আমরা করব কি, যখন অনুবাদ করব, কিটা সামনে নিলাম, কি প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কি জন্য ডু বা ডাজ, কি নিলাম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সে প্লাস ধরে প্লাস মাছ প্লাস নদীতে। ক্লিয়ার? তাহলে কি হলো? হি ক্যাচ ফিশ ইন দা রিভার। আমরা কি করব? থার্ড পারসন সিঙ্গুলার কি ব্যবহার করব? ডাজ। কি ব্যবহার করব? ডাজ। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তুমি কি নদীতে মাছ ধরো? কি নিলাম? প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তুমি প্লাস ধরো মাছ প্লাস নদীতে। ক্লিয়ার? ইউ ক্যাচ ফিশ ইন দা
রিভার, ডু, প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? আর এটার ক্ষেত্রে বলেছি সে কি নদীতে মাছ ধরে না, একইভাবে কি নাকে আমি সামনে নিয়ে আসবো, তাহলে ডাজেন্ট ব্যবহার করবো, ডন ব্যবহার করবো। কিছু কিছু গ্রামারিয়ান নাউন প্রোনাউন নিয়ে ঝামেলা করে, ওদিকে যাওয়ার দরকার নাই, ডাজেন্ট বা ডন্ট, বাকি সবগুলো ঠিক থাকবে। তাহলে কোন অংশটুকু আমাদের পরিবর্তন হচ্ছে? শুধু এই অংশটুকু। ক্লিয়ার? এই অংশটুকু পরিবর্তন হচ্ছে, এই অংশটুকু। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা ভার্বের মূল ফর্মের ক্ষেত্রে আমরা ইনডিফিনিটের তিনটা জিনিস পাবো, একটু আমি নোট করছি, ভালোভাবে দেখে নাও। আরেকটা জিনিস আমি আলোচনা করছি, যে ধরে নাও একটু, সাপোজ হি ক্রাই, হি ক্রাই বা হি প্লে, যে যদি শব্দের শেষে ওয়াই থাকে তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা উঠে আই, হ্যাঁ আই এস হয়, তাহলে সি আর আই এস। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ওয়াই উঠে আই তারপর এস। আর যদি শেষে কনসোনেন্ট থাকে তার আগে ভাওয়াল থাকে, তাহলে শুধু কি হয়, এস যোগ হয়, পি এল এ ওয়াই এস, প্লেজ। ক্লিয়ার? তাহলে এই দুটা রুলসের মধ্যে ছিল, বলে দিলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে, যত সমস্যা টেন্সের মধ্যে তিনটা ইনডিফিনিট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমি একটু অ্যানালাইজ করব যে প্রেজেন্টের ক্ষেত্রে একটা হয় মূল ভার্বের ক্ষেত্রে গঠন, কিসের ক্ষেত্রে? মূল ভার্ব, যেটা আলোচনা করলাম। আর এখন আর একটা করব টু বি ভার্ব, টু বি ভার্ব। তাহলে মূল ভার্ব হলো, এখন আমি আলোচনা করব টু বি ভার্ব। কোন ভার্ব? টু বি ভার্ব। আমরা টু বি ভার্ব বলতে বোঝাই কি, এম, ইজ, আর টু বি ভার্ব। এটার ক্ষেত্রে আমি স্ট্রাকচার একটু আলোচনা করি। স্ট্রাকচারটা যেমন সাবজেক্ট এম ইজ আর, সাবজেক্ট এম ইজ আর, নাউন কমা নাউন ফ্রেজ কমা অ্যাডজেক্টিভ কমা অ্যাডভার্ব। এই গঠনটা আমরা অনেক সময় এম ইজ আর দেখলেই বলি কি কন্টিনিউয়াস, না, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে গঠন। কিসের মধ্যে? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা বেস গঠন। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? সাবজেক্ট আমি দিলাম এম ইজ আর প্লাস নট, আর বাকি অংশগুলো আমি ডট ডট দিয়ে রাখলাম। কি দিলাম? ডট ডট দিয়ে রাখলাম। ক্লিয়ার? ধরে নাও এক্সাম্পল, আমি মানুষ, আমি মানুষ। এখন তোমাকে কোশ্চেন করা আছে, এটা কোন টেন্স? কোনো অ্যাকশন নাই, কোনো মুভিং কিছু নাই, স্থির, আমি মানুষ। কিন্তু এই দুই পার্টের অংশগুলোতে আমরা হয় শব্দটা উজ্জ্ব থাকে, এগুলোতে ইংলিশ করার সময় কি হবে? আমি প্লাস হই মানুষ, আমি হই মানুষ। তাহলে কি হবে? আই অ্যাম এ ম্যান। ক্লিয়ার? যেমন তুমি কবি, তুমি কবি, ইংলিশ করার সময় কি হবে? আমরা হয়টা নিয়ে আসবো, এগুলো কিন্তু অ্যাকশন নাই, কিন্তু এগুলো বাক্য তৈরির জন্য হয় নিয়ে আসতে হবে। তুমি কবি, তুমি হও কবি, ইউ আর এ পোয়েট। ক্লিয়ার? ইউ আর এ পোয়েট। এখন ধরো না তুমি গরিব, দিছি আমি একটা উদাহরণ। সাপোজ তুমি গরিব, তুমি গরিব, তুমি হও
গো রিব, ইউ আর পোর। ক্লিয়ার? এখন আমার কোশ্চিন, তোমরা বলো এখানে কেন এ বসছে আর এখানে কেন আর্টিকেল এ বসেনি? পরবর্তী ক্লাস নেব আমি আর্টিকেলে, তখন ক্লিয়ার করব। একটু জাস্ট বলি, যদি এখানে অ্যাডজেক্টিভ থাকে, শুধু যদি এখানে অ্যাডজেক্টিভ থাকে সিঙ্গেল ভাবে, তাহলে সেই অ্যাডজেক্টিভ কখনো আর্টিকেল গ্রহণ করতে পারে না। ক্লিয়ার? আবারও ক্লিয়ার করছি, যদি কোনো সেন্টেন্সে সিঙ্গেল ভাবে অ্যাডজেক্টিভ থাকে তাহলে সে আর্টিকেল গ্রহণ করতে পারে না। কিন্তু আরেকটা আমি ক্লিয়ার করি, যে মনে করো হি ইজ গুড, অ্যাডজেক্টিভ, গুডটা অ্যাডজেক্টিভ, কিন্তু এরকম যদি হয় হি ইজ গুড বয়, এখানে বয়টা নাউন, এখানে গুডটা অ্যাডজেক্টিভ, তখন এখানে কিন্তু কি বসবে? এ বসবে। সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু যখন সিঙ্গেল ভাবে বসবে তখন সেখানে আর্টিকেল গ্রহণ করতে পারবে না। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এটা তাহলে কোন টেন্স পেলাম? এটা টু ভার্বের ক্ষেত্রে পেলাম, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা একটা গঠন পেলাম আমি, মূল ভার্বের ক্ষেত্রে এটা একটা পেলাম, আর এটা একটা পেলাম। তাহলে কয়টা পেলাম? দুটা। এটা যদি আমি নেগেটিভ করি তাহলে আমি যার পর নট, বাকি অংশ যেভাবে হবে। আর আমি তো বললাম যদি প্রশ্নবোধক করি তাহলে নট করলাম, যদি আমি এটাকে প্রশ্নবোধক করি, সাপোজ আমি এটাকে যদি প্রশ্নবোধক করি, এটা একটা গেল। যদি আমি প্রশ্নবোধক, তাহলে আমি যার সামনে আসবে am is আর প্লাস সাবজেক্ট প্লাস ডট 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 দিলাম ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ক্লিয়ার? একইভাবে সবগুলো হয়ে যাবে এখানে। তাহলে আমরা একটু বুঝলাম যে আকাশটি পরিষ্কার, দুইটা পার্ট, আকাশটি হয় পরিষ্কার, নদীটি বড়, নদীটি হয় বড়। তাহলে হয় শব্দটা অ্যামিজার বলতে কি হয়, হও, এই ধরনের অর্থগুলো প্রকাশ করে বি, আর এটা রুট ফর্ম হচ্ছে বি, আর বি এর এগুলো বাচ্চা অ্যামিজার, এদের বেজ ফর্ম হচ্ছে কি বি, আর বি মানে কি হওয়া, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার। আমি অন্য টেন্সে যাচ্ছি না, শুধু এই টেন্সে আলোচনা করছি। তাহলে সাবজেক্টের পর অ্যামিজার যদি থাকে, সেখানে নাউন বা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তাহলে সেটা কোন টেন্সের মধ্যে পড়ে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা কোন টেন্সের মধ্যে পড়ে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা একটা গঠন গেল, এটা একটা গঠন। আমি এখন আরেকটা গঠন নিয়ে আলোচনা করব, টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? টু হ্যাভ। টু হ্যাভ বলতে বোঝায় কি হ্যাভ বা হ্যাজ। টু হ্যাভ বলতে বোঝায় কি হ্যাভ বা হ্যাজ, বা এটা কি বোঝায়? অধিকার বোঝায় বা পজেসিভ, অধিকার। এখন সাপোজ আমি আলোচনা করি যে গঠনটা কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস নাউন কমা অ্যাডজেক্টিভ, এই দুটো দিয়ে আমি ক্লিয়ার করি। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, নাউন কমা অ্যাডজেক্টিভ, নাউন কমা অ্যাডজেক্টিভ। এখন এটা কিসের ক্ষেত্রে? অধিকারের ক্ষেত্রে বোঝায়। কিসের ক্ষেত্রে? অধিকারের ক্ষেত্রে। যেমন আমার এখানে একটু আমি ক্লিয়ার করে নিই, তাহলে গঠনটা হচ্ছে এটা, আর এর নেগেটিভ যদি হয় আমি পরে যাচ্ছি। এক্সাম্পল দিলাম, আমার একটি বই আছে, এটা বাক্য, কোনো অ্যাকশন নাই, কিন্তু পজিশন মানে পজেসিভ বোঝাচ্ছে অধিকার। তাহলে এটার ক্ষেত্রে কি করব আমরা, যে আমার একটি বই প্লাস আছে, তাহলে আমার প্লাস আছে প্লাস একটি বই, একটি বই, আই হ্যাভ আ বুক। ক্লিয়ার? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর একটা উদাহরণ দিচ্ছি, তোমার একটি কলম আছে, তাহলে কি হবে? তোমার প্লাস আছে, আছে প্লাস একটি কলম, একটি কলম, ইউ হ্যাভ আ পেন।
তাহলে আমরা পেলাম সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন কমা অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিন্তু এই দুটো অনেক সময় গ্রাহ্য করি না। আমরা যখনই আমি যা দেখি তখন কন্টিনিউয়াস টেন্স বলি, হ্যাভ দেখলে পারফেক্ট বলি না। আমি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নাও সব ক্লারিফাই করব। ইনডিফিনিট 3টা ক্লাস হবে, তারপর 3টা ইনডিফিনিট নিয়ে একটা ক্লাস হবে, পার্ট পার্ট দেখাবো। তাহলে এখানে আমাদের দেখালো কি, তাহলে একটা গঠন পেলাম, দুটো গঠন পেলাম মূল, এটা একটা পেলাম, 3টা। এখন এই গঠনটাকে আমি একটু যদি নেগেটিভ করি, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নট প্লাস নাউন কমা অ্যাডজেক্টিভ, এটা একটা গঠন, এটা একটা গঠন নেগেটিভ গঠন। আর যদি ইন্টারোগেটিভ করি গঠনটা, যদি আমি এটা একটা হলো, এটা একটা ইন্টারোগেটিভ যদি করি, তাহলে হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নাউন কমা অ্যাডজেক্টিভ। এখানে আমরা ইন্টারোগেটিভ নিলাম। আমি যেটা কমন ব্যবহারে সেটা আলোচনা করছি, ওই ইন্টারোগেটিভ নেগেটিভ আমি যাচ্ছি না। আগে সাধারণ জিনিসগুলো আমাদের কনসেপ্টে ঢুকুক মাথায়, তারপর ট্রিক্স তুমি নিজেই শিখে নেবা, তোমাকে শেখাতে হবে না। তুমি নিজেই মাস্টার রুলস হয়ে যাবা, মাস্টার রুল তৈরি করবা তুমি নিজে। জাস্ট এটা কি নেগেটিভের ক্ষেত্রে, সাপোজ আমার একটি বই নাই, আই হ্যাভ নো এ বুক। যদি এরকম হয় আমার কি একটি বই আছে, তাহলে আমি একটা আরো উদাহরণ লিখি। আমার কি বই আছে, আমার কি বই আছে, আমার কি একটি বই আছে দিলাম। তাহলে এখানে আমি যোগ দিচ্ছি না, হ্যাভ আই এ বুক, হ্যাভ আই এ বুক প্রশ্নবোধক হলো। যদি আমার একটি বই নাই তাহলে দেখালাম আই হ্যাভ নট এ বুক। আমরা এই দুটা গঠন যে মোটামুটি ভাবে আমরা জানি, এই দুটা গঠন মোটামুটি ভাবে জানি। কিন্তু একটা পিওর ইংলিশের ক্ষেত্রে এই গঠন একটা নেগেটিভ গঠন আছে। কোন গঠন? এই গঠন একটা নেগেটিভ গঠন আছে। কোন গঠন? নেগেটিভ গঠন আছে। সাবজেক্ট প্লাস ডাজ নট, ডো নট প্লাস হ্যাভ প্লাস নাউন কমা অ্যাডজেক্টিভ। কেমন লাগছে না? সাবজেক্ট ডো নট বা ডাজ নট প্লাস হ্যাভ প্লাস নাউন কমা অ্যাডজেক্টিভ। যখনই তোমরা ব্রিটিশ ইংলিশে যাবা এই রুলস ফলো হয় যে যখনই ধরে নাও যে ডো নট বা ডাজ নট ব্যবহার করা হয় এখানে নেগেটিভ এ, তখন এটা হয় হ্যাভ, বাকি নিয়ম ঠিক থাকে। আমি সাপোজ মনে করি একটা উদাহরণ দিয়ে আমি ক্লিয়ার করে দিই। উদাহরণ দিলাম, আমার একটি বই নাই, আমার একটি বই নাই। সাপোজ আমি যোগ করে দিচ্ছি, আমার একটি বই নাই, আই ডু নট করলাম, করেছি আই ডু নট। আমার একটি বই নাই, আই ডু নট হ্যাভ এ বুক, আই ডু নট হ্যাভ এ বুক। ক্লিয়ার? যখন আমরা নেগেটিভ করবো তার একটিও বই নাই, তার যদি বলি তার একটিও যদি বই নাই, হি ডাজ নট হ্যাভ এ বুক, হি ডাজ নট হ্যাভ এ বুক। তাহলে এগুলো পরে কিসের মধ্যে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। এগুলো পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। কিসের মধ্যে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা তিনটা ইনডিফিনিট মেজর পার্ট পাচ্ছি, তিনটা। একটা মূল ভার্বের ক্ষেত্রে পাচ্ছি, একটা টু ভার্বের ক্ষেত্রে পাচ্ছি ইনডিফিনিট, একটা হ্যাভ ভার্বের ক্ষেত্রে পাচ্ছি। কিসের ক্ষেত্রে পাচ্ছি? হ্যাভ। এখন এগুলো মুখস্থ করা হবে না, প্র্যাকটিস করতে করতে মাস্টার হয়ে যাবা। প্র্যাকটিস করতে করতে এগুলো মুখস্থের কিছু না, একটু টেকনিক ফলো করবা। তাহলে আই ডু নট যখনই নেগেটিভ করতে মূল ভার্বটা হ্যাভ হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি একটা ট্রিক্স ব্যবহার করব এই দুটার ক্ষেত্রে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে, দেখা যাক যদি আমরা ট্রিক্সটা ব্যবহার করি।
যদি সাবজেক্টের সাথে র এর দের যুক্ত পাই, সাবজেক্টের সাথে যদি আমরা র এর দের যুক্ত পাই তাহলে আমরা গঠন ফেলবো এটা। ক্লিয়ার? সাবজেক্টের সাথে যদি র এর দের যুক্ত হয় তাহলে গঠন ফেলবো এটা। কেমন? আমার আছে, আমি বাকি কিছু নিচ্ছি না, জাস্ট আমি চিনাচ্ছি কোথায় প্রবলেম আমাদের। আমার আছে, তাহলে কি হলো? আই। তাহলে র আছে। হ্যাভ। তোমার আছে, তোমার আছে, তোমারও আছে, ইউ হ্যাভ। তার আছে, তার আছে, হি হ্যাজ। ক্লিয়ার? সাবজেক্টের সাথে রয়ের যুক্ত এটা। এখন একটা কোশ্চিন, যদি সাবজেক্টের সাথে র এর দের যুক্ত না থাকে, যুক্ত না থাকে, তখন হবে কি? আমি যার। সাপোজ এখানে লিখছি, একটু বুঝে নাও। এখানে লিখছি, বুঝতে সুবিধা হবে, নিজে লিখলে একটু এলোমেলো হবে। আমি হই, আমিতে রয়েদের নাই, কি হবে? আই অ্যাম। তুমি হও, তুমি হও, তাহলে কি হবে ইংলিশ? ইউ আর। তাহারা হয়, দেয়ার। তাহলে তুমি ছোট্ট অংশটা পারলে বড়টা পারবা। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? এখন একটা বিষয়, তাহলে গঠন পেলাম কয়টা? তিনটা। ইন্ডিভিডের কয়টা পার্ট পেলাম? তিনটা। একটা মূল ফর্ম, একটা টু বি ভার্ব, একটা টু হ্যাভ ভার্ব। তোমরা গ্রামার ঘাটাঘাটি করে লাভ নেই, আগে তোমরা প্রসেসিং সিস্টেমেটিক আগাবা, আগে বুঝবা জিনিসটা আমি কি বলছি। ক্লাসগুলো খাতাতে পজ করে লিখবা, ভিডিওটা পজ করবা, পজ করে বা ডাউনলোড করে রেখে দেবা, পাট করে লিখবা। যেখানে বুঝতে পারবে না, দরকার আমাকে নক করবা, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় আবারও ক্লিয়ার করে নি, যে তাহলে ইনডিফিনিটিভ নিয়ে তিনটা পার্ট হবে এভাবে। প্রেজেন্ট ইনডিফিনিটের তিনটা হবে, মূল ভার্ব, টু ভার্ব, টু হ্যাভ ভার্ব। পাস্ট ইনডিফিনিটের সেম ভাবে যাবে, কিন্তু এখানে একটা বলি, প্রেজেন্ট যখনই কল্পনা হবে তখন মনে রাখবা ভার্বের ভিয়ন। কোন পার্ট? ভার্বের ভিয়ন। আর অন্য শুধু প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের ভিয়ন শুধু ভি2 হয় পাস্টের ক্ষেত্রে, আর প্রেজেন্টের সাথে ফিউচারের সম্পর্ক আছে সেটা পরে আলোচনা করব। তাহলে এখন বিষয়টা হলো কি, যে আমি হই, এখানে বললাম কি, সাবজেক্টের সাথে যদি র এর দের যুক্ত না থাকে তাহলে আমি যার, সাবজেক্টের সাথে যদি র এর দের যুক্ত থাকে তাহলে হ্যাভ হ্যাজ আসবে। কারণ র এর দের মানে কিন্তু বোঝায় কি? অধিকার। ইংলিশ কি বোঝায়? পজেসিভ। আবার পজিশন বোঝায়, পজিটিভ থেকে পজিশন, অধিকার বোঝায় কোনো কিছু। আর এখানে র এর দের যুক্ত নাই, তখন নরমাল কি আসে? এখানে হয়, হাউ, এই জিনিসগুলো আসে। আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন তোমরা বাংলা বাক্য আগে আইডেন্টিফাই করা জানবা। আমি তো বলে দিলাম তিনটা জিনিস চেঞ্জ হবে না, সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন। এই তিনটা জিনিস চিরন্তন ফিক্সড, ইটারনাল ফিক্সড, কোনো পরিবর্তন হবে যে কোনো টেন্সে। ইউ ক্যান নট চেঞ্জ three parts: subject, object, extension. Understand? You have to make understand. The present indefinite tense, the structure will be subject, verb, object, extension. The verb function will be changed. Only verb, subject, object, extension you cannot change. Okay? This is the verb to be form: subject, amizer, noun, noun phrase, adjective, adverb. এখানে তো বললাম, if the subject contain র এর দের, that means র এর দের, that means যদি র এর দের যুক্ত না থাকে তাহলে কি হবে? আমি যার। আর লাস্ট হচ্ছে কি, যদি সাবজেক্ট র এর দের যুক্ত থাকে বা অধিকার বোঝায় তাহলে সেখানে কি হবে? হ্যাভ হ্যাজ হবে। ক্লিয়ার আছে? তাহলে ইনডিফিনিট নেবে, আর কন্টিনিউয়াস ওগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, জাস্ট ইনডিফিনিট। আর আগেই বলেছি লম্ব বাদে, আর আগের ক্লাসটা দেখে নিবা, দেখে নিলে লম্বটা কি সব ক্লিয়ার করা আছে ওখানে। এখন তোমরা খাতাতে তুলে নাও, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা। আর
আরো যদি ডিটেলস আলোচনা করতে আমাকে নক করবা, আমি সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।